নমস্কার বন্ধুরা, রহস্যধারার 12 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজকের গল্পটি আমাদের লিখে পাঠিয়েছেন অনিতা সমাত্তার। এই ঘটনাটি ঘটেছিল অনিতার দাদুর সাথে। ওনার দাদু ছিলেন পূর্ব মেদিনীপুরের একটি গ্রামের একজন হোমিওপ্যাথি ডাক্তার। ওনার দাদু যখন গ্রামে ডাক্তারি প্র্যাকটিস করতেন, সেই সময় এই ঘটনাটি ওনার সাথে ঘটে যায়। তো চলুন বন্ধুরা, এবার তাহলে অনিতার লেখনীতে আজকের গল্পটি শুনে নেওয়া যাক। আমার নাম স্বপন বক্সী। সময়টা তখন ছিল বর্ষাকাল। সেই সময় কলেরার প্রকোপ এতটাই বেড়েছিল যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। আসলে গ্রামেতে ভালো মতো চিকিৎসার সুযোগ না থাকায় প্রতিদিনই প্রায় অনেক মানুষই মারা যেতে লাগলো। সেই সময় ডাক্তার হিসাবে আমাকে প্রায় 24 ঘন্টাই রোগী দেখার জন্য প্রস্তুত থাকতে হতো। আর আমিও আমার সাধ্য মতন চেষ্টা করতাম যাতে সমস্ত রোগীকেই আমি সুস্থ করে তুলতে পারি। কিন্তু বিধাতার কাছে আমরা সবাই খুবই অসহায়। আমার এত চেষ্টার পরও বেশিরভাগ রোগীকেই কলেরার হাত থেকে আমি বাঁচাতে পারতাম না। এরকমই একদিন বৃষ্টির রাত্রে আমি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলাম। আসলে সারাদিন রোগী দেখার পর আমার শরীর আর দিচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়ি। রাত তখন বোধহয় 1টা কি 2টো হবে। এমন সময় হঠাৎ করে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কে যেন আমার দরজায় কড়া নাড়ছে। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে বসে ঘরের মধ্যে রাখা প্রদীপটা জ্বেলে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু আমি এর কোনো প্রত্যুত্তর পেলাম না। তাই বাধ্য হয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, কে? বাইরে কে আছেন? এইবার বাইরে থেকে উত্তর এলো, ডাক্তারবাবু, আমি রহিম বলছি। একটিবার দয়া করে দরজাটা খুলুন না। আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে একটু দরজাটা খুলুন। রহিমকে আমি খুবই ভালো করে চিনতাম। আসলে আমারই পাশের গ্রামে রহিমের বাড়ি। রহিম খুবই ভালো মানুষ। সবার বিপদে আপদে নিজের সবটুকু দিয়ে যথাসম্ভবভাবে সবার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এত রাত্রে রহিম আমার বাড়িতে কেন এসেছে সেটা আমি ঠিক অনুমান করতে পারছিলাম না। তাই নিজেই নিজেকে জিজ্ঞেস করতে লাগলাম, তবে কি গ্রামের আবার কারোর ঘরে কোনো বিপদ হলো? গ্রামের সবাই ঠিক আছে তো? এইসব কথা ভাবতে ভাবতেই বাইরে থেকে রহিম আবার দরজায় কড়া নেড়ে বলে উঠল, ডাক্তারবাবু, শুনছেন? একটিবার দরজাটা খুলুন। এবার আমি উত্তর দিলাম, হ্যাঁ রহিম, আমি শুনেছি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এরপর আমি বিছানা থেকে উঠে এসে রহিমকে দরজাটা খুলে দিই। আর দরজা খুলে দিতেই ও দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই হাউ হাউ করে কেঁদে উঠল। আর আমাকে বলল, ডাক্তারবাবু, আমার পোলাটাকে বাঁচান। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রহিম? কি হয়েছে তোমার ছেলে? তুমি এইভাবে কাঁদছো কেন? রহিম বলল, ডাক্তারবাবু, আমার পোলাটাকেও মনে হয় মরণ ব্যাধিতে ধরেছে। আপনি তাড়াতাড়ি করে আমার সাথে চলুন। আপনি না এলে হয়তো ও আর বাঁচবে না। আরও না বাঁচলে আমিও পাগল হয়ে যাব। আমিও আমার এই প্রাণটাকে আর রাখবো না। এই বলে রহিম অঝরে কাঁদতে লাগলো। আমি রহিমের অবস্থা দেখে কোনো রকমে ওকে শান্ত করে তাড়াতাড়ি নিজের সমস্ত দরকারি জিনিসগুলো আমার ব্যাগের মধ্যে ভরে নিলাম। তারপর বাইরে এসে ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম, রহিম, তুমি এগো, আমি সদর দরজা বন্ধ করে আসছি। ও ঘাড় নেড়ে আমার কথায় সম্মতি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আর আমি দরজা বন্ধ করে পাশের চালাঘর থেকে সাইকেলটা বার করে নিলাম। এখন বৃষ্টি পড়ছে না, তাই একটু রক্ষে। এ কথা ভাবতে ভাবতেই আমি সাইকেলে উঠলাম। এরপর আমিও গ্রামের মেঠো পথ ধরে সাইকেল নিয়ে এগিয়ে চললাম। কিন্তু কিছুটা পথ আসার পর আমার হঠাৎ করেই মনে হলো, তাই তো, রহিম গেল কোথায়? ও তো আমার আগেই গেল, পায়ে হেঁটেই গেছে। আর আমি তো যাচ্ছি সাইকেলে। এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা, কিন্তু আমি তো ওকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক, কিছুটা দূরে আমি একটা বটগাছ দেখতে পেলাম। তো আমি সাইকেল নিয়ে সেই বটগাছের নিচে এসে দাঁড়ালাম আর এদিকে ওদিকে তাকিয়ে রহিমকে খুঁজতে লাগলাম। কিন্তু কেন জানি না
আমার আশেপাশের ঝোপগুলোর মধ্যে থেকে মনে হতে লাগলো কারা যেন ফিসফিস করে কথা বলছে। সঙ্গে সঙ্গে আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। শরীরের সমস্ত রক্ত যেন আমার হিম হয়ে গেল। এমন সময় অপ্রত্যাশিতভাবে রহিমের দেখা পেলাম। হয়তো ওর দেখা না পেলে আমি হার্টফেলই করে ফেলতাম। রহিম আমার কাছে এসে বলল, ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলুন। ওর এই কথায় আমি কিছুটা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, কেন রহিম, কি হয়েছে? ও বলল, কিছু না ডাক্তারবাবু, আপনি বুঝবেন না। আপনি শুধু আমাকে লক্ষ্য করে আমার পিছন পিছন আসতে থাকুন। এই বলে ও আমার সাইকেলের আগে আগে চলতে থাকলো, আর আমি আমার সাইকেল নিয়ে ওর পিছন পিছন এগোতে লাগলাম। কিন্তু আশ্চর্যের কথা, আমি শত চেষ্টা করেও সাইকেল চালিয়ে রহিমকে কিছুতেই ধরতে পারছি না। কি জোরে হাঁটছে রহিম! এইভাবে কিছুক্ষণ চলার পর আমি যখন রহিমের বাড়ির কাছাকাছি চলে এলাম, তখন আমি আর রহিমকে দেখতে পেলাম না। রহিমের ঘরটা আমি আগে থেকেই চিনতাম, তাই আমি ওর ঘরের সামনে এলাম, কিন্তু বাইরে থেকে দেখলাম ঘরটা পুরোটাই অন্ধকার। তাই একটু ইতস্তত করে আমি রহিমের নাম নিয়ে এক দুবার ডাক দিলাম। আমার ডাক শুনে ঘরের ভেতর থেকে রহিমের বউ আমিনা একটা লণ্ঠন হাতে বাইরে বেরিয়ে এলো। ও আমাকে দেখে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আরে ডাক্তারবাবু, আপনি এত রাত্রে এখানে? আমি বললাম, হ্যাঁ, রহিম কোথায়? আর তোমার ছেলে কোথায়? তোমার ছেলের অসুখের খবর দিয়েই তো রহিম আমাকে ডেকে আনলো, অথচ এখন দেখো ওকেই দেখতে পাচ্ছি না। আমার কথা শুনে আমিনা আরও অবাক হয়ে গেল আর বলল, রহিম আপনাকে এখানে ডেকে এনেছে? ডাক্তারবাবু, আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। এরই মধ্যে আমি দেখলাম আমার ব্যাগটা দালানের একপাশে রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমিনাকে বললাম, ওই দেখো, আমার ব্যাগটাও রহিম ওখানে রেখে দিয়েছে। আমার কথা শুনে আমিনা কেঁদে উঠল, এবং তারপর ও যেটা বলল সেটা শুনে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমিনা বলল, কিছুদিন থেকেই ওর শরীর প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু এই দুর্যোগের কারণে আমি কিছুতেই আপনাকে আর খবর দিয়ে উঠতে পারিনি। আর আজ সন্ধেবেলায় বেচারা মারা গেল। এদিকে আমার ছেলের শরীরটাও ভালো যাচ্ছে না, জানি না ওকে আমি আর বাঁচাতে পারবো কিনা। আমিনার এই কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমার হাত পাও যেন একদম অবশ হয়ে এলো। এরপর আমি আর কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে রহিমের ছেলের চিকিৎসা করি এবং পরের দিন ভোরে নিজের গ্রামে ফিরে আসি। এর কিছুদিন পর থেকে রহিমের ছেলে ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং আরও কয়েক সপ্তাহ পর ও একদম আগের মতো হেসে খেলে বেড়াতে লাগলো। আর আমিও মনে মনে ভাবতে লাগলাম যে সত্যি সেদিন যদি আমি ঠিক সময় ওই ছেলেটির চিকিৎসা না করতে পারতাম, তাহলে হয়তো ছেলেটিকে আর বাঁচাতে পারতাম না। এতক্ষণ আপনারা শুনছিলেন অনিতার লেখা ঘটনাটি, যেটা কিনা ওর দাদুর জীবনেই ঘটে গেছে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে আমাদেরকে লিখে জানাবেন। যদি আপনাদের জীবনেও কোনো ঘটনা ঘটে থাকে বা জানা থাকে, তাহলে সেইগুলি আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী শুক্রবার। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।